Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসগুলোতে আমরা অনেক রকমের লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি, যে লিগ্যান্ডগুলো আমরা এই জৈব ধাতব রাসায়নিক যে রিয়াকশনসগুলো হয় সেই জৈব ধাতব রাসায়নিক বিষয়ে আমরা ব্যবহার করে থাকি, রাইট? তো সেটা আলোচনা করতে গিয়ে আমরা যেমন ফসফরাস বেসড লিগ্যান্ড দেখেছি, আমরা নাইট্রোজেন বেসড লিগ্যান্ড দেখেছি, আমরা অক্সিজেন বেসড লিগ্যান্ড দেখেছি, আমরা কার্বন বেসড লিগ্যান্ডও দেখেছি, আমরা কার্বিন কেমিস্ট্রি নিয়ে ডিটেলে আলোচনা করেছি, কিভাবে তারা স্টেবিলাইজড হয়। এছাড়াও বিভিন্ন রকমের যে ধাতু, সেই ধাতুগুলো তাদের বিভিন্ন রকমের যোজ্যতার উপর নির্ভর করে কিভাবে তাদের রিয়াক্টিভিটি, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট লিগ্যান্ডের সাথে তাদের রিয়াক্টিভিটি কিভাবে এফেক্ট হয় সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন রকমের যে রাসায়নিক যে রিয়াকশনসগুলো হয়, যেগুলো স্পেসিফিক্যালি আমরা বলতে পারি অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, রাইট, মাইগ্রেটেড ইনসার্শন, লিগ্যান্ড অ্যাডিশন, লিগ্যান্ড ডিসোসিয়েশন, তারপর আমরা অক্সিডেটিভ কাপলিং, রিডাকটিভ কাপলিং, এই সব রিয়াকশন বিষয়েও ডিটেলে আলোচনা করেছি। তো মোটের ওপর আমরা এখনো অবধি যে আলোচনাগুলো করেছি লিগ্যান্ড বা বিভিন্ন রিয়াকশন সম্বন্ধে, সেটা মোটের ওপর তোমাদের জৈব ধাতব রসায়নের একটা ব্যুৎপত্তি স্তরের ব্যুৎপত্তি তৈরি করতে বিশেষভাবে সাহায্য করবে। এবং এই পুরো ধারণার উপর নির্ভর করে আমরা আগামী কয়েকটি ক্লাসে যেটা আলোচনা করব সেটাকে আমরা বলে থাকি অনুঘটন, বা আমরা যেটাকে ইংলিশে বলে থাকি ক্যাটালিসিস, রাইট? তাহলে এই ক্যাটালিসিস নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে এবং বিভিন্ন রকমের ক্যাটালিস্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ক্যাটালিসিস যেটাকে বাংলায় আমরা বলে থাকি কি, বাংলায় আমরা বলে থাকি অনুঘটক প্রক্রিয়া, রাইট, যেখানে আমরা অনুঘটক বা ক্যাটালিস্ট ইউজ করে থাকি। তাহলে প্রথম কথাই আসে যে ক্যাটালিস্টটা কি। ক্যাটালিস্ট, তাহলে ক্যাটালিসিস কোথা থেকে আসছে? ক্যাটালিস্ট শব্দটা থেকে আসছে। তাহলে ক্যাটালিস্ট জিনিসটা কি? ক্যাটালিস্ট জিনিসটা হচ্ছে, আর এই ক্যাটালিস্টের ডেফিনেশনটা তার কি হবে? ডেফিনেশনটা হবে আ কম্পাউন্ড, একটি কম্পাউন্ড দ্যাট accelerates the rate of reaction to produce product। মানে একটি রাসায়নিক পদার্থ যেটা একটি রাসায়নিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এবং ত্বরান্বিত করার মাধ্যমে যে আমাদের প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি করাটা অনেক বেশি ত্বরান্বিত করে, অনেক তাড়াতাড়ি তৈরি হবে। এবং এখানে মনে রাখতে হবে যে এই পুরো ঘটনার ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে থার্মোডাইনামিক যে ব্যাপারগুলি আছে বা ইকুইলিব্রিয়ামের যে ব্যাপারগুলি আছে সেগুলো কিন্তু স্টিল ভ্যালিড। তার মানে যেটা করছে যে বেসিক্যালি একটা রিয়াকশনকে এটা বেসিক্যালি ক্যাটালিস্টগুলো স্পিড আপ করে দিচ্ছে, তাই তো? এবং এখানে আমাদের একটা মনে রাখতে হবে, এই ক্যাটালিস্ট ইউজ করলে কিন্তু ক্যাটালিস্ট does not affect, কি এফেক্ট করবে না, সেটা হচ্ছে রেট অফ দ্য যে রিয়াকশন বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেটা কিন্তু কোনোভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে does not affect the equilibrium constant of the reaction। তাহলে রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে কিন্তু কোনোভাবেই ক্যাটালিস্ট কোনো রকম ভাবেই কিন্তু আমাদের এফেক্ট করে না। তার মানে আমরা এখানে কি করতে চাই? এখানে আমরা করতে চাই, আমরা এ এর সাথে বি ইউজ করছি এবং তার থেকে আমরা ডি এই প্রোডাক্টটি পাচ্ছি।
এবং এইখানে আমরা একটা ক্যাটালিস্ট তৈরি করছি, ক্যাটালিস্ট ইউজ করছি। ক্যাটালিস্ট ইউজ করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা ইউজুয়ালি আমরা এই ডি এর ফরমেশনটাকে অনেক বেশি ফাস্টার করছি। থার্মোডাইনামিক অ্যাসপেক্টের রেসপেক্টে যদি দেখতে হয় তাহলে আমরা কি বলতে পারি? থার্মোডাইনামিক রেসপেক্টে ধরে নাও এখানে তোমার সাবস্ট্রেটের এনার্জি, আর এইখানটা তোমার হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টের এনার্জি, রাইট? তো আমাদের এটা ইকুইলিব্রিয়ামের মধ্যে দিয়ে যাবে। যদি আমরা ক্যাটালিস্ট ইউজ না করি, ধরে নাও আমাদের রিয়াকশনটা এরকম ভাবে আমাদের প্রোডাক্টের থ্রুতে যাচ্ছে এবং এইটা হয়ে যাচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমাদের এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এবং এই যে ট্রানজিশন স্টেট পর্যন্ত যেতে যে এনার্জিটা, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। এবার ক্যাটালিস্ট ঠিক কি করে? ক্যাটালিস্ট আমরা যেটা বললাম যে রিয়াকশনটাকে তাড়াতাড়ি স্পিড আপ করে সেটাকে তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামের দিকে ঠেলে দেয়। তাই যদি করতে হয় তাহলে ক্যাটালিস্টের মেন কাজটাই হচ্ছে এই রিয়াকশনটাকে কম অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে আমরা দেখতে পাবো যে এই সিচুয়েশনটা হবে উইথ ক্যাটালিস্ট। মানে ক্যাটালিস্ট ইউজ করলে আমরা দেখবো এরকম সিচুয়েশন হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাক্টিভেশন এনার্জি ই ক্যাটালিস্ট, যেটা অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালিস্ট যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক কমে যাচ্ছে। কারণ এইটা তো ইকুইলিব্রিয়াম স্টেট, যেখানে গিয়ে রিয়াকশনটা সাবস্ট্রেট থেকে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে ট্রান্সফার হচ্ছে, রাইট? সেই অ্যাক্টিভেশন এনার্জিটাও কিন্তু ক্যাটালিস্ট ইউজ করলে আমরা দেখতে পাবো অনেকটাই কমে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাটালিস্ট ইউজ করার মেন কারণ, যে আমরা রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেবো, রিয়াকশনের ইকুইলিব্রিয়ামকে অনেক বেশি ত্বরান্বিত করব, এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করব যে রিজিও সিলেক্টিভিটি বা এনানসিও সিলেক্টিভিটি বাড়ানোর জন্য আমরা অনেক সময় ক্যাটালিস্ট ইউজ করে থাকি। এবার ক্যাটালিস্টের মধ্যে কি কি প্রকারভেদ হয়? প্রথমে দুটি প্রকারভেদ হয়। একটি হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, আর একটি হচ্ছে হেট্রোজিনিয়াস আর হেট্রোজিনিয়াস ক্যাটালিসিস। হোমোজিনিয়াস ক্যাটালিসিস মানেটা কি? হোমোজিনিয়াস ক্যাটালিসিস মানেটা হচ্ছে যে এখানে আমাদের সাবস্ট্রেট অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন সেম ফেজ। ফেজ মানে কি? সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, বা গ্যাস হতে পারে, রাইট? মানে এরা দুজনেই আমরা দেখব যে সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট দুজনেই কিন্তু একই ফেজে থাকবে। গ্যাসিয়াস ফেজে ক্যাটালিসিস করাটা মুশকিল, তো গ্যাসটা না ধরাই বেটার। সো আইদার সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট দুজনেই সলিড স্টেটে আছে, অথবা সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট দুজনেই লিকুইড স্টেটে আছে। তার মানে এই নয় যে সাবস্ট্রেট এবং ক্যাটালিস্ট দুজনেই তরল, দুজনে কিন্তু তরল নয়। মানে দুজনে একই সলভেন্টে আমরা দ্রবীভূত হওয়ার পর তারা কিন্তু রিয়াকশনটা করে আমাদের প্রোডাক্ট তৈরি করছে। আর হেট্রোজেনিয়াস ক্যাটালিস্ট কাকে বলে? হেট্রোজেনিয়াস ক্যাটালিস্ট মানে হচ্ছে সাবস্ট্রেট অ্যান্ড ক্যাটালিস্ট আর নট ইন সেম ফেজ। মানে আমরা ধরো সলিড ক্যাটালিস্টের সাথে সলিবল সাবস্ট্রেটের রিয়াকশন করছি, যেখানে সাবস্ট্রেটটা সলভেন্টে সলিবল হয়ে রয়েছে, দ্রাবকের মধ্যে সলিবল অবস্থায় রয়েছে, দ্রবীভূত অবস্থায় রয়েছে, কিন্তু ক্যাটালিস্ট বা অনুঘটকটি নয়, রাইট? তো এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স হোমোজিনিয়াস আর হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট। এবার আমরা পড়বো যে তাহলে হোমোজিনিয়াস আর হেট্রোজিনিয়াস ক্যাটালিসিস যখন আমরা পড়ছি, তাহলে আমাদের হোমোজিনিয়াস ক্যাটালিসিস আর হেট্রোজিনিয়াস ক্যাটালিসিসের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি আছে। তাহলে আগে আমরা আলোচনা করি হোমোজিনিয়াস ক্যাটালিসিস।
হোমোজেনিয়াস ক্যাটালিসিসের অ্যাডভান্টেজ কি কি আছে? প্রথম হচ্ছে এরা রিঅ্যাক্টিভ ফর আ সিঙ্গেল প্রোডাক্ট, রাইট? একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করার জন্য খুব অ্যাক্টিভ হয়ে থাকে। এরা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে থাকে, তাই এবং হচ্ছে এদের কেমিক্যাল এবং মেকানিস্টিক যে অ্যাসপেক্টগুলো আছে সেটা স্টাডি করা অনেক ইজি, এবং হচ্ছে এটার লিগ্যান্ড মডিফিকেশনের মধ্যে দিয়ে আমরা দেখব যে এদের যে অপটিমাইজেশনটা অনেক সহজ হয়ে থাকে। তাহলে অ্যাডভান্টেজ কি কি আছে? অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে আমার সিলেক্টিভ ইউজুয়ালি ফর আ প্রোডাক্ট, যেটা আমরা বলতে পারি যে সিঙ্গেল প্রোডাক্ট, খুব সহজে একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, রাইট? মোর রিঅ্যাক্টিভ easy to customize for better yield, মানে রিঅ্যাকশনের বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য খুব সহজে কাস্টমাইজ করা যেতে পারে। এজ অফ অপটিমাইজেশন and mechanistic study, তাহলে এগুলো হচ্ছে আমাদের এই ক্যাটালিসিসের, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের মানে ভালো বিষয়, রাইট? এগুলো হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের গুড থিংস আমরা বলতে পারি, রাইট? এগুলো হচ্ছে মানে প্রজ বলতে পারো, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের প্রজ হিসাবে আমরা এটাকে বলতে পারি। তাহলে অবভিয়াসলি যদি প্রজ থাকে এর নিশ্চয়ই কনসও থাকবে। কনসটা কি? কনসের একটা মেজর কারণ হচ্ছে যে সেনসিটিভ টু ক্যাটালিস্ট ডিঅ্যাক্টিভেশন। খুব তাড়াতাড়ি আমরা দেখবো যে ক্যাটালিসিসটা যেটা ডেড হয়ে যায়, ক্যাটালিসিস ডাইজ, তার কারণ হচ্ছে বারবার ক্যাটালিটিক প্রক্রিয়াটা চলতে থাকলে ক্যাটালিস্টের রিঅ্যাক্টিভিটিটা অনেকটা বেশি লস হয়ে থাকে। আর সেপারেশন, যেটা মেইন প্রবলেম হচ্ছে যে ক্যাটালিস্ট আর প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করে সেপারেশন করাটা, সেপারেশন অফ প্রোডাক্ট unreacted substrate and catalyst। তাহলে প্রোডাক্ট থেকে বা আনরিঅ্যাক্টেড সাবস্ট্রেট থেকে ক্যাটালিস্টকে সেপারেট করাটাও কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং এখানে, রাইট? এবং সেটার মানেটাই হচ্ছে, সেটা আরেকটা পয়েন্ট এখানে খাড়া করে দিচ্ছে, সেটা হচ্ছে লো অর স্ল্যাশ পুওর লিখতে পারি আমরা রিসাইক্লেবিলিটি। রিসাইক্লেবিলিটিটা অনেকটা পুওর এই হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে এদের একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, রাইট? এই জন্য আমরা যেটা দেখব যে 95%, অলমোস্ট 95% অফ অল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেগুলো হয়, যে আমরা দেখব কেমিক্যাল আর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ক্যাটালিসিসগুলো করা, সেগুলো সব হেট্রোজিনিয়াস ক্যাটালিসিস। 95% অফ যেটা হচ্ছে আমাদের কেমিক্যাল আর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যেগুলো করা হয়ে থাকে, পেট্রোকেমিক্যাল ক্যাটালিস্ট আর হেটারোজিনিয়াস। তার মানে বুঝতে পারছো যে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের সব থেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে কিন্তু প্রোডাক্টের সাথে ওদের সেপারেশন, রিসাইক্লেবিলিটিটা পুওর বা ভেরি লো, এবং হচ্ছে যে এটা হচ্ছে সেন্সিটিভ হয়, খুব তাড়াতাড়ি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এবং যার জন্য আমরা দেখব যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্ডাস্ট্রি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% মেজরিটি অফ দ্য ইন্ডাস্ট্রি আমরা দেখব যে হেট্রোজিনিয়াস ক্যাটালিসিসকে অনেক বেশি প্রেফার করে কম্পেয়ার টু আমাদের হোমোজিনিয়াস ক্যাটালিসিস, ঠিক আছে? বাট আমাদের কোনটা অ্যাডভান্টেজ হোমোজিনিয়াস ক্যাটালিসিসের? হোমোজিনিয়াস ক্যাটালিসিসের
সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সিলেক্টিভিটি, মানে এনানসিও সিলেক্টিভিটি বা রিজিও সিলেক্টিভিটি, এটাই হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ক্যাটালিসিসের সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে হয় না। হেটেরোজিনিয়াস ক্ষেত্রে মাল্টিপল সেন্টারে রিয়াকশন হয়ে যায়, আনডিজায়ার্ড প্রোডাক্টের অ্যামাউন্ট অনেক বেড়ে যায়, রাইট? কিন্তু হ্যাঁ, সেখানে আবার ক্যাটালিস্টের রিকভারি অনেক ইজি, সেখানে আমার ক্যাটালিস্টটা সহজে ডেড হয় না, ক্যাটালিস্টকে রিসাইকেল করা যায়, অনেক অ্যাডভান্টেজও রয়েছে। বাট মেজরিটি যখন আমরা কোনো প্রিসাইজ বা প্রিসিশন কেমিক্যাল বা ফাইন কেমিক্যাল তৈরি করতে যাই বা ড্রাগ তৈরি করতে যাই, তখন কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পার্টিকুলার যে ক্যাটালিসিসটা আমরা করছি মানে পার্টিকুলার সেন্টারে, সেটা কতটা রিজিও সিলেক্টিভ বা এনানসিও সিলেক্টিভ সেইটাই আমাদের দেখতে হবে। তো তার জন্য সেখানে আমরা দেখব যে আমাদের হোমোজিনিয়াস ক্যাটালিসিস কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। এবার ইউজুয়ালি শুরুর দিকে কিন্তু বোঝা যায় না যে কোন রিয়াকশনটা হোমোজিনিয়াস হচ্ছে কি হেটেরোজিনিয়াস হচ্ছে, সেইটা বোঝা কিন্তু অনেক সময় টাফ হয়ে গিয়ে থাকে। তার জন্য আমরা যেটা করতে পারি যে কিভাবে বুঝবো যে আমরা হোমোজিনিয়াস ক্যাটালিসিস করছি বা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস করছি। যদি দেখা যায় একটা কিছু পদ্ধতি আছে, যে ফার্স্ট হচ্ছে এক্সপোজার টু মেটালিক মার্কারি যদি আমরা করি একটা রিয়াকশনকে, ইউজুয়ালি পয়জনস হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, তাহলে একটা পার্টিকুলার ক্যাটালিসিস যে সেটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস নাকি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস সেটা যদি আমার বুঝতে হয়, তাহলে আমরা সিম্পলি মার্কারি দিয়ে এক্সপোজ করে দিলাম, এলিমেন্টাল মার্কারি বা মেটালিক মার্কারিতে আমরা এক্সপোজ করে দিলাম, রাইট? আমরা দেখতে পাবো যে ওটা কিন্তু আমাদের রিয়াকশনটা তাহলে বন্ধ যদি হয়ে যায়, তাহলে জানতে হবে এটা হোমোজিনিয়াস নয়, এটা হেটেরোজিনিয়াস। এবং একইভাবে আমরা যদি এক্সপোজার টু পলিথায়োলস, usually poisons homogeneous catalyst, তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি ধরো মার্কারি দিয়ে এক্সপোজ করে আমরা দেখলাম যে রিয়াকশন যে প্রোডাক্ট ফরমেশন সেটা কিন্তু কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, তার মানে ক্যাটালিসিসের কোনো রকমের রেটের কোনো রকমের চেঞ্জ হচ্ছে না বা প্রোডাক্ট ফরমেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা ধরে নেবো যে এটা কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নয়, এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস, যদি মার্কারিটা সেক্ষেত্রে ইন্টারফেয়ারিং না হয়। আর যদি আমরা পলিথায়োল বাইন্ড করে দিই, এবং পলিথায়োল মানে এগুলো চিলেটিং লিগ্যান্ড, রাইট? এবং মোস্ট অফ দ্য মেটালের অক্সিজেন ডোনার লিগ্যান্ডগুলো স্ট্রঙ্গার ডোনার লিগ্যান্ড হিসেবে ইউজ হয়। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ল্যাবাইল গ্রুপগুলোকে ওরা বাইন্ড করে দেবে, রাইট? যেখানে ল্যাবাইল গ্রুপ ইউজুয়ালি ক্যাটালিসিসের একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হতে হয়, যেখানে তোমার সাবস্ট্রেট আসবে যে এবং সেখানে তোমার ক্যাটালিসিসটা হবে এবং তারপর সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হয়ে বেরিয়ে চলে যাবে এবং সেখানে একটা ল্যাবাইল লিগ্যান্ড বাউন্ড অবস্থায় থাকবে বা সলভেন্ট বাউন্ড অবস্থায় থাকবে। এবার সেখানে যদি তুমি রিয়াকশনের মধ্যে যদি পলিথায়োল দিয়ে দাও, অবভিয়াসলি আর সলভেন্টের সাথে বা উইকলি ল্যাবাইল লিগ্যান্ড সেখানে বাইন্ড করতে পারবে না, এবং সেখানে কে বাইন্ড করে? পলিথায়োল। যদি পলিথায়োল বাইন্ড করে সেটা স্ট্রঙ্গার হবে, সেটা ডিসোসিয়েট করবে না। ওটা যদি ডিসোসিয়েট না করে তাহলে তোমার একটা সাইট মেটালের একটা সাইট ওপেন হবে না, যদি ওপেন না হয় তাহলে ক্যাটালিসিসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে যদি কোনোটা যদি দেখা যায় যে মার্কারি এক্সপোজারে ক্যাটালিসিস থেমে যাচ্ছে, তাহলে জানতে হবে ওটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের থ্রুতে যাচ্ছিল। আর যদি পলিথায়োল ইউজ করার পর যদি দেখা যায় যে আমাদের ক্যাটালিসিস থেমে যাচ্ছে, তাহলে আমরা জানতে হবে যে এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের থ্রুতে কিন্তু যাচ্ছিল। এছাড়াও আমরা বলতে পারি যে এটা যদি আমাদের লাইট স্ক্যাটারিং করি, লাইট স্ক্যাটার করে যদি সলিউশন যেটা বোঝা যাবে কলয়েড আছে, তাহলেও সেটা বোঝা যায় যে এটা আমাদের হোমোজিনিয়াস ক্যাটালিসিসের থ্রুতে কিন্তু আমাদের ইউজুয়ালি যাচ্ছে, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে এই দুটো ধারণা আমাদের বোঝা গেল যে কিভাবে হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াসের ক্যাটালিসিস কাজ করে। এবার আমরা কিছু টার্ম বিষয়ে আলোচনা করব যেটা ক্যাটালিসিসে আমরা খুব কমনলি ইউজ করে থাকি। প্রথমটা কি? প্রথম টার্মটা হচ্ছে টার্নওভার। টার্নওভার বা যেটাকে আমরা টিও বলে থাকি, এটা কাকে বলে? টার্নওভার মানেটা হচ্ছে যে কতক্ষণে ওয়ান ইকুইভ্যালেন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ওয়ান ইকুইভ্যালেন্ট অফ প্রোডাক্টে কনভার্ট হবে পার ইকুইভ্যালেন্ট অফ ক্যাটালিস্ট। এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি আমাদের টার্নওভার।
মানে বেসিক্যালি একটা ক্যাটালিসিস লুপ কতক্ষণে কমপ্লিট হবে, সেটাই হচ্ছে আমাদের টার্নওভার। তাহলে টু কমপ্লিট আ catalytic loop, that is one equivalent of reactant is converted to one equivalent of product per equivalent of catalyst। এক ইকুইভ্যালেন্ট ক্যাটালিস্টে কতক্ষণে তোমার ওয়ান ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট কনভার্ট করবে সেটাকে আমরা ইউজুয়ালি টার্নওভার বলে থাকি। এরপর দুটো জিনিস আছে, একটা হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার রেট, আর একটা হচ্ছে টার্নওভার নাম্বার, রাইট? সেই দুটো কি আমরা পরপর দেখব। তাহলে এটাকে বলা হয় টার্নওভার ফ্রিকোয়েন্সি or turnover রেট। এটা কাকে বলে? টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার রেট কাকে বলে? যেটা হচ্ছে, যেটা অবভিয়াসলি রেট বা ফ্রিকোয়েন্সি কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি এখানে টাইমের একটা ব্যাপার আছে। বেসিক্যালি বলা হচ্ছে যে কতক্ষণে মানে এক ইকুইভ্যালেন্ট ক্যাটালিস্ট থেকে কত ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট তৈরি হয়েছে পার ইউনিট টাইমে, দ্যাট ইজ ইওর ইউজুয়ালি এটাকে বলা হয়ে থাকে যে আমাদের টার্নওভার ফ্রিকোয়েন্সি। তো এটাকে আমরা বলতে পারি যে নাম্বার অফ passes through a catalytic cycle per unit time, রাইট? এটাতে কিভাবে বোঝা যায়, টিওএফটাকে কিভাবে বোঝা যায়? টার্নওভার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ moles of product divided by number of moles of catalyst slash per unit time। এবার যদি তোমাকে বলা হয় যে এটাই হচ্ছে হরে ধরে যেটা বলা হয়ে থাকে যে টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার রেট তার পার ইউনিট টাইমে, বেসিক্যালি একটা পার্টিকুলার টাইমের মধ্যে কতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে, সেটাই বেসিক্যালি তোমার টার্নওভার রেট বা টার্নওভার ফ্রিকোয়েন্সি। এবার এখানে বুঝতেই পারছো যে এটার যা নাম্বার অফ মোলস, তার মানে এই পার্টটা ইউনিটলেস আর এইটা হচ্ছে পার ইউনিট টাইম। তাহলে টার্নওভার ফ্রিকোয়েন্সির যে ইউনিট কি হবে, টার্নওভার ফ্রিকোয়েন্সির ইউনিট টিওএফ ইউনিট কি আমার হতে পারে? ইউনিট হচ্ছে আমার টাইম ইনভার্স। তার মানে আমার এখানে কি কি হতে পারে? এটা আমাদের সেকেন্ড ইনভার্স হতে পারে, মিনিট ইনভার্স হতে পারে, অথবা আওয়ার ইনভার্স হতে পারে, রাইট? এবার আমরা যখন একটা ক্যাটালিটিক প্রক্রিয়া দেখব তখন আমরা কিভাবে সেটা হয়ে থাকে। ধরে নাও একটা ক্যাটালিসিস সাইকেল আমার চলছে, এদিকে আমার টাইম দেওয়া আছে, রাইট? আর ওয়াই অ্যাক্সিসে আমরা ধরে নিলাম যে তোমার দেওয়া আছে যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন। ইউজুয়ালি আমরা দেখব যে এটা ইউজুয়ালি ইনিশিয়ালে রেটটা খুব ফাস্ট স্ট্রেট লাইনের মতো থাকে এবং তারপর আস্তে আস্তে একটা প্ল্যাটো এটা উঠে যায়। তাহলে এই যে ইনিশিয়াল যে ধরে নাও এটা প্রথম, এটা যদি লং প্রসেস হয়, ধরে নাও এটা আমরা একটা সিচুয়েশন বলছি যেটা প্রায় এইটা হয়তো আমাদের 5 ঘন্টায় হয়, তো এটা আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা, এটা আমাদের 10 আওয়ার্স, সামওয়্যার হিয়ার ইজ আমার 15 আওয়ার্স, এরকমভাবে আমাদের চলছে। তো ইনিশিয়াল যে জায়গাটায় আমরা দেখছি যে এটা অনেকটাই স্ট্রেট লাইন আছে, রাইট? 0-0 পাস করে সে স্ট্রেট লাইন আছে এবং সেটা থেকে আমরা বলতে পারি যে এটা কিন্তু ওই জায়গাটাতে আমাদের ফার্স্ট অর্ডার টাইপের রিয়াকশন কিন্তু হচ্ছে। ইনিশিয়াল টার্নওভার প্লেসে আমরা দেখতে পাবো এটা ফার্স্ট অর্ডার রেটের হয়ে থাকে এবং অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা পাওয়া যাবে, রেট কনস্ট্যান্ট যেটা আমরা পেতে পারবো, সেটাকে আমরা যখন আমরা প্রবলেম করব তখন আমরা দেখবো যে কে অবজার্ভ যেটা, সেটার ভ্যালুটাই কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। এবার
ধরে নাও তাহলে টার্নওভার নাম্বার কাকে বলে? টার্নওভার নাম্বার হচ্ছে, এইটা হলো গিয়ে একটা অ্যাবসলিউট নাম্বার। এটা আমরা এতক্ষণ টার্নওভার পড়লাম, টার্নওভার ফ্রিকোয়েন্সি পড়লাম। টার্নওভার নাম্বারটা কি? টার্নওভার নাম্বার হচ্ছে যে the absolute number of passes through the catalytic cycle before the catalyst even become deactivated। তার মানে এইখানে যেটা করা হয়ে থাকে যে টার্নওভার নাম্বারটা কি? টার্নওভার নাম্বারটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ লাইক অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টেন্ট, মানে নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ ক্যাটালিস্ট ইউজড, রাইট? এবং সেটা এটাকে ইনটু তোমার টাইমস দ্য পার্সেন্টেজ ইল্ড অফ দ্য প্রোডাক্ট, মানে ইনটু কতটা প্রোডাক্ট তোমার ফর্ম হচ্ছে, সেটা থেকে আমরা টার্নওভার নাম্বারটা বুঝতে পারি। তাহলে আমরা টার্নওভার নাম্বারটা এইখানটা একটু আলোচনা করে দিই। টার্নওভার নাম্বারটা, তাহলে টার্নওভার নাম্বার বাই ডেফিনেশন কি হলো সেটা আমরা একটু এখানটা আলোচনা করি। তাহলে কি বললাম আমরা? টার্ন ওভার নাম্বার, টার্নওভার নাম্বারটা কি? টার্নওভার নাম্বার আমরা নাম্বার অফ পাসেস the catalyst does before getting deactivated। ডিঅ্যাক্টিভেট হওয়ার আগে ক্যাটালিস্ট কতগুলো টার্ন কমপ্লিট করে সেটাকে আমরা বলে থাকি টার্নওভার নাম্বার। টার্নওভার নাম্বার বা টিওএন কে ডিফাইন করে কিভাবে? টিওএন মানে হচ্ছে আমাদের যে নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট and number of moles of catalyst into yield। এইটা হচ্ছে আমাদের টার্নওভার নাম্বার, এবং এটা থেকেই তোমার বোঝা যাবে যে আমাদের টার্নওভার ফ্রিকোয়েন্সি এবং টার্নওভার নাম্বারই জাস্টিফাই করে যে তোমার ক্যাটালিস্টটা কত বেশি আমাদের অ্যাক্টিভ, রাইট? এটা কিন্তু আমাদের টার্নওভার নাম্বার থেকেই বোঝা যায়। ধরে নাও আমাদের বলা হলো যে আমাদের 10 মোল% ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে। ধরে নাও তোমার এখানে বলা হচ্ছে যে 10 মোল% ক্যাটালিস্ট, ওকে, 1 মোল% ক্যাটালিস্ট, 0.1 মোল% ক্যাটালিস্ট, 0.01 মোল% ক্যাটালিস্ট, 0.001 মোল% ক্যাটালিস্ট। মানে কতগুলো টার্নওভার হবে সেটা আমরা বলার চেষ্টা করব। এইটাতে বুঝতে পারছো এখানে 10% মানে 100 দিয়ে ডিভাইড করা হচ্ছে, রাইট? 100 দিয়ে ডিভাইড করছে, আমরা ধরে নিলাম এক্ষেত্রে ধরে নাও আমাদের এখানে 100% ইল্ড হচ্ছে, কম্পাউন্ডটা একদম 100% তৈরি হচ্ছে, রাইট? মানে ইল্ডের পার্টটা খুব একটা ম্যাটার করছে না, 1 বা 100 যেটাই ধরো না কেন। তাহলে এখানে আমার 10 মোল% মানে কটা হবে? 10 টার্নওভার হবে। 1 মোল% কত হবে? 100 টার্নওভার হবে। 0.1% কত হবে? 1000 টার্নওভার হবে। 0.01 মোল% কত হবে? 10,000 টার্নওভার হবে। আর 0.001 মানে হয়ে যাবে আমাদের 1 লাখ, রাইট? বুঝতে পারছো? 10 টু দি পাওয়ার 5 এর অর্ডারে চলে যাবে এটা। 001 মানে আমাদের ইউজুয়ালি 10 টু দি পাওয়ার 001 মানে আমাদের 10 টু দি পাওয়ার 5 এর অর্ডারে এটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই দিকে আমরা বুঝতে পারছি আমাদের টার্নওভার নাম্বার বাড়ছে, রাইট? সরি, টার্নওভার নাম্বার বাড়ছে যদি আমাদের এইখানে যদি আমাদের ক্যাটালিস্টের অ্যামাউন্ট কমতে থাকে। ক্যাটালিস্টের মোল% কমতে থাকা মানে হচ্ছে আমি কম অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট ইউজ করব। কম অ্যামাউন্টের ক্যাটালিস্ট ইউজ করে আমরা কি পাবো? আমরা বেশি নাম্বার অফ টার্নওভার পাবো। বেশি নাম্বার অফ টার্নওভার পাওয়া মানে আমরা কি বেশি পাচ্ছি? মানে ক্যাটালিস্টিক যে সাইকেলটা, ক্যাটালাইটিক যে সাইকেলটা, সেটা অনেক বেশি বার রান হচ্ছে। তার মানে আমি প্রোডাক্ট অনেক বেশি বার পাবো, এবং সেটা কিন্তু ক্যাটালিস্টের রিঅ্যাক্টিভিটি বা কতটা এফেক্টিভ সেইটা কিন্তু আমাদের জাস্টিফাই করে হচ্ছে আমাদের এই ক্যাটালিস্টের মোল% থেকে। তো বেসিক্যালি টার্নওভার নাম্বারটা স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট যখন আমরা নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ ইকুইভ্যালেন্ট অফ ক্যাটালিস্ট, ইল্ড পার্টটাকে যদি আমরা 100% ধরে ভাবি,
তখন আমরা কিন্তু এই পার্টটা খুব খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে অনুঘটন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা কাকে অনুঘটক বলে, অনুঘটক কেন দরকারি, থার্মোডাইনামিক অ্যাসপেক্ট দিক থেকে কিভাবে আলোচনা করতে পারি, তার কি কি প্রয়োজনীয়তা রয়েছে, এবং তাদের মধ্যে হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের অ্যাডভান্টেজ কি আছে, তার ডিসঅ্যাডভান্টেজ কি আছে, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস কেন ইম্পর্টেন্ট ছিল, এবং তার রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করছি যে আমার একটা প্রসেস যদি হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াস হয় তাহলে সেটা আমি কিভাবে বুঝতে পারবো, রাইট? সেটা কিভাবে বুঝতে পারবো সেটা আলোচনা করেছি। টার্নওভার কাকে বলে সেটা আলোচনা করেছি। তার থেকে আমরা টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার রেট, এবং তার থেকে আমরা সর্বশেষে এসছি হচ্ছে টার্নওভার নাম্বার, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং যেটা আমাদের জাস্টিফাই করলাম যে আমাদের মেন ক্রাইটেরিয়াটা কি, আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্যাটালিস্টটা বেশিরভাগ সাইকেল অপারেট করুক যাতে করে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হয়, রাইট? এবং পরবর্তী ক্লাসে আমরা রিজিও সিলেক্টিভিটি নিয়ে আলোচনা করার পর আরো ছোট কিছু আলোচনা করে তারপর আমরা একের পর এক বিভিন্ন রকমের ক্যাটালিস্ট নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ।